৩ বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ, লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে বিনিয়োগও। জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। বাংলাবান্ধা স্থলবন্দরে আজ চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ইমিগ্রেশন ব্যবস্থা। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় ও অর্থ সাশ্রয় হবে দুদেশের যাত্রীদের। রাজধানীর কারওয়ান বাজারে ১১,০০০ কেজি জাটকা জব্দ। ৬ মাছ ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড ও একজনকে ৫,০০০ টাকা জরিমানা। এবং প্রতিষ্ঠার ৫৩ বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহী বিসিকে। সন্ধ্যার পর হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডার স্থল। শিল্প উন্নয়নে নেই সমন্বিত উদ্যোগ, অভিযোগ ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান সরকার। জনাব আতিকুর রহমান সরকার, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেশে সৌর বিদ্যুতের ব্যবহার ও ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসছি। বাংলাদেশ থেকে মালয়েশিয়া নির্মাণ শ্রমিক ছাড়াও সেবা, কৃষি, উৎপাদন ও গৃহকর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশ কর্মী নিয়োগ সংক্রান্ত G2G+ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। বাংলাদেশ হতে সকল সেক্টরে যথা সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি রিক্রুটিং এজেন্সি কর্মী নিয়োগের সাথে সম্পৃক্ত থাকবে। এতে কর্মী প্রেরণে গতিশীলতা বৃদ্ধি পাবে। নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক সত্যায়ন করা হবে। বিদায় চুক্তিপত্র প্রতিস্থাপনের কোনো রকমের সুযোগ থাকবে না। চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি থাকায় গত কয়েক বছর ধরে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুতের ব্যবহার। আর ব্যবসা হিসেবে লাভজনক হওয়া এই খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানও। তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে সোলার হোম সিস্টেম থেকে সরে এসে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার পূর্বে ফোর্টনগরের মুদি ব্যবসায়ী আক্কাস মোল্লা। কয়েকদিন আগেও যার দোকানে টিভি, ফ্রিজ এমনকি ছিল না পর্যাপ্ত আলো। সন্ধ্যাবেলাতেই বন্ধ করে দিতেন দোকান। এখন সৌরবিদ্যুতের সংযোগ নেয়ার পর পাল্টে গেছে তার ব্যবসার ধরন। তার দোকানের পাশে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা নিয়ে লাভের কথা জানালেন পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিক বাহাদুরও। জেনারেটরে প্রতিদিন ৭ লিটার ৮ লিটার করে তেল খাইতো, এখন আমার ওটা আর লাগে না। এই সৌরবিদ্যুতের মাধ্যমে আমার মোটর চলে, আপনার লাইট চলতেছে। সোলার পাওয়ার পরে তো টিভি চালাইতে পারি, ফ্রিজ চালাইতে পারি। কাস্টমার মনে করেন আগে থাকতো ৭টা ৮টা পর্যন্ত, এখন মনে করেন ১১টা ১২টা পর্যন্ত কাস্টমার থাকে। লাভজনক বিবেচনায় নতুন প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে উদ্যোক্তারা যেমন এগিয়ে আসছেন সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে, তেমনি তাদের আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। আমরা এটাকে ১০০ কিলোওয়াটে রূপান্তর করব, যেটার মাধ্যমে আরো অনেকগুলা বাড়ি ঘরে আমরা সংযোগ দেব। পাশাপাশি আমরা সেচের জন্য বিদ্যুৎ বিতরণ করব। যারা ব্যাংক ফাইন্যান্স নিতে চায় তাদেরকে দিতে পারি। আর একটা হচ্ছে যারা গ্রাহক, তাদেরকে জামানতবিহীন অল্প সুদে আর্থিক সাহায্য দিতে পারে, যাতে তারা সহজেই বিদ্যুৎ সংযোগ নিতে পারে। এদিকে সোলার হোম সিস্টেম জনপ্রিয় হলেও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবেলায় গ্রিড ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ব্যবহারটাকে ডাইভার্সিফাই করতে পারবো। সবসময় কিন্তু একরকম চাহিদা না, যখন যেদিকে চাহিদাটা বেশি আমরা সেদিকে এই মিনিগ্রিডের থেকে বিদ্যুৎটা দিতে পারবো। ২-৪-৫ বছরের মধ্যে আপনার বিদ্যুৎ যাবে না, সে প্রত্যেকটা জায়গায় এরকম সোলার মিনিগ্রিড করা দরকার। দেশে বর্তমানে সোলার হোম সিস্টেমের আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ১.৫ কোটির বেশি মানুষ। আর চলতি বছর আরো ৩ কোটি লোককে এই সিস্টেমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ।
দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সরকারের কাছে। জনাব আতিকুর রহমান সরকার, আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে আসলে দিন দিনই দেশে জনপ্রিয় হচ্ছে সৌরবিদ্যুৎ। তো এই মুহূর্তে আসলে কি পরিমাণ মানুষ এই সুফলটা ভোগ করছে? সৌরবিদ্যুতের এই মুহূর্তে ডিরেক্টলি যদি সুফল ভোগ করা হয় তাই প্রায় 50 লক্ষ পরিবার, হ্যাঁ, মূলত গ্রামীণ অর্থনীতিতে সোলার হোম সিস্টেম বেশি কাজ করছে। বাট শহরে আস্তে আস্তে গত 5 বছর ধরে কাজ হচ্ছে। বাট মূলত 50 লক্ষ পরিবার মানে যদি 4 জন করেও ধরেন তাহলে অ্যারাউন্ড 2 কোটি থেকে 2.5 কোটি লোক সরাসরি সুফল ভোগ করছে। বাট পরোক্ষভাবে অনেকেই এটার ইনভলভমেন্ট আছে আর কি। তো গ্রাম বলতে আসলে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেখানে কি সৌরবিদ্যুৎ জনপ্রিয় হচ্ছে, নাকি যেখানে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবস্থাপনা পৌঁছেছে সেখানে আসলে এটা ব্যবহার করার সুযোগ আছে? জি, গ্রিডে তো ডেফিনেটলি সুযোগ আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় গ্রিডের কানেকশনই বেশি হয়। বাট বাংলাদেশে যেহেতু অ্যারাউন্ড 40% লোক এখনো ইলেকট্রিসিটির বাইরে, আওতার বাইরে, তো আমাদের সোলার হোম সিস্টেম যেটা ইটকলের মাধ্যমে হচ্ছে, এর মূলত সুফল যারা ভোগ করছে এরা মূলত গ্রিডের বাইরের লোকজন। বাট গ্রিডে এখন খুব জনপ্রিয় হচ্ছে। গত 2-2.5 বছরে গ্রিডের কানেকশন নিয়ে খুব সুফল ভোগ করছে মানুষ, বিশেষ করে ঢাকা, চিটাগাং বা বিভিন্ন সিটিগুলোতে। আচ্ছা, এটা তো শহরের মধ্যের কথা বলেন, একদম গ্রামে যেখানে আসলে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে আসলে কতটা জনপ্রিয় হচ্ছে? কারণ সেখানে গরিব জনগোষ্ঠী বেশি আসলে বসবাস করেন এবং আমি যতটুকু জানি সৌরবিদ্যুৎ একটি প্যানেল বসানো খরচটা একেবারে কম বলা যায় না। সেক্ষেত্রে আসলে তারা সেই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? আসলে আপনারা জানেন যে গত কয়েক বছরে মানুষের পারচেজেবিলিটি বেড়ে গেছে এবং আমাদের একটা বড় অংশ রেমিটেন্স পাঠায় এবং আমাদের ইকোনমি গ্রোয়িং এই জায়গাতে। তো যার কারণে গত 5-6 বছর ধরেন তাহলে আমাদের মানুষের পারচেজের ফ্যাক্টরটা খুব কাজ করেনি, যে সে কেরোসিন কিনছে বা ডিজেল কিনছে, কোনো না কোনোভাবে তো সে তার মানে আলো নিচ্ছে, সে কোনো না কোনোভাবে রাতে তার বাচ্চাটা পড়বে। সো আর এই ক্ষেত্রে ইটকল যেই সহায়তাটা করছে, এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে ছোট্ট একটা ইনস্টলমেন্ট দিয়ে 3 বছর বা 4 বছর মেয়াদি একটা স্বল্প টাকা দিয়ে প্রতি মাসে দিয়ে সে এটা করছে, সেটা তার জন্য যথেষ্ট মানে সহনশীল এবং এই কারণে এটা খুব জনপ্রিয় হচ্ছে। বুঝতেই পারছেন যে বাংলাদেশে অ্যারাউন্ড 50 লক্ষ পরিবারের দ্বারা উপকৃত হচ্ছে। সরাসরি সরকারি হিসাবে অ্যারাউন্ড 4 মিলিয়ন মানে পরিবার সোলার হোম সিস্টেম বিক্রি হয়েছে সরকারি হিসাবে। তার বাইরে আরও 10 লক্ষ আছে বেসরকারি হিসাবে যদি বলা যায় আর কি। ডেফিনেটলি এটা জনপ্রিয়তা, অস্বাভাবিক জনপ্রিয়তা আছে। মানে এটা তো আসলে জনপ্রিয়তা পাচ্ছে এবং একটা সময় আমরা দেখেছি যে আসলে সৌরবিদ্যুৎ বলতে শুধুমাত্র ঘরের আলোর ব্যবস্থা করার জন্যই সৌরবিদ্যুৎটা ব্যবহার করা হতো। তো এখন আসলে সেটার বহুমুখিতা অনেক বেড়েছে, শুধু আলো ব্যবহার করলেই হচ্ছে না, এখন আমাকে হয়তো ফ্যান চালাতে হচ্ছে, মোবাইল ফোনকে চার্জ দিতে হচ্ছে। তো এই বহুমুখী ব্যবহারের দিকে আসলে কতটুকু যেতে পেরেছি আমরা? এই ক্ষেত্রে একটা অস্বাভাবিক মানে চেঞ্জ এসছে আমাদের। বিশেষ করে মানুষ টিভি দেখতে চায়, মানুষের গরম যখন আসবে, সামার সিজন যখন আসবে তখন মানুষ ফ্যান চালাতে চায়, মানুষ এখন রেফ্রিজারেটর চালাতে চায় সোলারে। আপনি জানেন বাংলাদেশে অনেক দ্বীপ আছে, অনেক জায়গায় আছে যে জায়গায় আমাদের গ্রিড বা সঞ্চালন ব্যবস্থা নেওয়া ডিফিকাল্ট, ওইসব জায়গায় সোলার অস্বাভাবিকভাবে জনপ্রিয় হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষ তার নতুন নতুন ডিভাইস ইনভলভ করছে। একসময় কিন্তু ফ্যান সোলার সিস্টেমে ছিলই না, এখন মোটামুটি সবাই ফ্যান চালাই, এখন টিভিও সংযুক্ত হচ্ছে, নতুন নতুন ফ্রিজ আসছে এবং নতুন নতুন অ্যাপ্লায়েন্স মানুষ ইউজ করা শুরু করেছে। এবং আগে যেটা ছিল যে 20 থেকে 50-60 ওয়াট পর্যন্ত চালাতো, এখন কিন্তু এই রেঞ্জটা একটু বেড়ে গিয়েছে, যে আরেকটু বড় পরিসরে মানুষ চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে অন্য একটি খবর জেনে আসছি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানীর পান্থপথে কার পার্কিং এর স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুক। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দূর থেকে কর্ডন করে দিবেন। আপনি জানেন যে ঢাকার রাজুক এবং সিটি কর্পোরেশন কর্তৃক যে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চলছে ঢাকা শহরের যানজট কমাতে, তারই ধারাবাহিকতায় আজ কিন্তু গ্রিন রোডে অভিযান করছে রাজুক। এই মুহূর্তে আমি গ্রিন রোডের ঠিক পান্থপথের মোড়ে আছি। আপনি যদি দেখেন যে আমার পিছনে রাজুকের একটি বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে ঠিক যখন আপনার সাথে কথা বলছি তখন উচ্ছেদ অভিযান চলছে। এখানে বেশ কয়েকটি বিল্ডিংয়ে নিচতলায় পার্কিং সুবিধা না থাকার কারণে রাজুকের পক্ষ থেকে এই মুহূর্তে বেশ কিছু দোকান ভেঙে ফেলা হচ্ছে। আমরা একটু আগে দেখেছি এখানে
ঠিক এখন যেটি চলছে মুসলিম সুইটসের একটি দোকানের নিচতলা ভেঙে ফেলা হচ্ছে, এর পাশে আরেকটি ছিল বিক্রমপুর সুইটস, সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং রাজুক কর্তৃপক্ষ বলছে যে এই দোকানগুলো কিন্তু তারা আগেও ভেঙে ফেলেছিল, এরপরেও এসব মালিকরা অবৈধভাবে পারমিশন না নিয়ে এই দোকানগুলো আবারও করেছেন। ফলশ্রুতিতে তারা কিন্তু আজ আবারও এসেছেন এবং তারা এই মুহূর্তে এখানকার এই রাস্তাতে তারা বলছেন গ্রিন রোডে যতগুলো অবৈধ পার্কিং বন্ধ করে দোকান করা হয়েছে, বিল্ডিং ভাড়া দেওয়া হয়েছে, তারা বলেছেন তারা সবগুলোই ভেঙে ফেলবেন। আমরা এই মুহূর্তে দেখছি মুসলিম সুইটসের একটি দোকান ভেঙে ফেলা হচ্ছে এবং তারা কিন্তু বিশেষ করে প্রায় আধা ঘন্টা আগে এসে মানবিক কারণ দেখিয়ে তাদেরকে বলেছেন তারা যতটুকু ভিতরে তাদের জিনিসপত্র ছিল, পণ্যদ্রব্য ছিল, সেগুলো ছড়িয়ে ফেলার জন্য তারা যতটুকু পেরেছেন সরিয়ে ফেলেছেন। বাকিগুলো হয়তো বা সরাতে পেরেছেন কিনা সেটি আমরা জানি না। এখানে রাজুকের কর্মকর্তারা রয়েছেন, পুলিশের কর্মকর্তারা রয়েছেন, তো সবাই মিলে এখানে এবং কোনো ধরনের যাতে কোনো সমস্যা না হয়, কোনো উত্তেজনা, কোনো বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, উৎসুক জনতা ভিড় করেছেন, তারা এই উচ্ছেদ অভিযান তারা দেখছেন। তা আপনি দেখতে পাচ্ছেন একটি বড় বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে উচ্ছেদ অভিযান চলছে। এই বিল্ডিং এর সাইনবোর্ডটা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, সাইনবোর্ডের একটি বড় অংশ আপনি দেখতে পাচ্ছেন, নিচের যে অংশটি রয়েছে সেটিও এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এবং এখানকার যারা রয়েছেন রাজুকের কর্মকর্তারা তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু এই বিল্ডিংগুলোর প্রত্যেকটি নিচতলার অবৈধ পার্কিং এর জন্য একবার ভেঙে ফেলা হয়েছিল, এরপরও এর নিয়ম না মেনে এবং সরকারি আদেশ উপেক্ষা করে তারা আবারও এখানে যেহেতু দোকান বসিয়েছেন, দোকান ভাড়া দিয়েছেন, সেহেতু তারা আজ আবারও এসে এই বিপুল সংখ্যক দোকান ভাঙার পরিকল্পনা করেছেন, যেগুলো অবৈধ জায়গায় দোকান ভাড়া দেওয়া হয়েছে। সে কারণে তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে সময়ও দিয়েছেন মাল জিনিস সরিয়ে ফেলার জন্য। এবং তারা কিন্তু এখানে এসে প্রথমে নকশা দেখেছেন এবং তারা কিন্তু নিয়ম মেনেই সেই নকশার যে বিল্ডিংয়ে দেখেছে নকশার সমস্যা, নকশা না মেনে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছে সেগুলো তারা ভেঙে ফেলছেন। এবং এখানে কিন্তু রাজুকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, চিফ ইন্সপেক্টর রয়েছেন, তাদের তত্ত্বাবধানে তাদের নির্দেশনায় কিন্তু এই দোকান ভাঙার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন ফুটপাতের উপরে কিন্তু এই মুহূর্তে বুলডোজারটি উঠিয়ে দিয়ে এই বিপুল সংখ্যক দোকানপাট ভাঙা হচ্ছে। এর পাশে যেটি রয়েছে বনফুলের একটি দোকান, সেটা কিন্তু কিছুক্ষণ আগেই ভেঙে ফেলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পার্কিং এর জায়গা দখল করে যে দোকানগুলো করা হয়েছিল সে অবৈধ পার্কিং এর জায়গা কিন্তু আজ তারা মুক্ত করে দিলেন। এবং তারা বলছেন যদি ঢাকা শহরের অবৈধ পার্কিং বন্ধ করা যায় তাহলে এখানে ঢাকা শহরের যানজট কিন্তু অনেকাংশেই কমে আসবে বলে কিন্তু রাজুক এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে। এবং ঢাকা শহরের এই যানজট কমাতেই যদি সকল বিল্ডিং এর নিচে পার্কিং রাখা হতো তাহলে কিন্তু এই যানজট অনেকাংশে কমে যেত বলেই তারা মনে করছেন। এবং সে যানজট কমাতেই তারা বলছেন যে ঢাকা শহরের যত অবৈধ পার্কিং আছেন সেগুলো তারা পর্যায়ক্রমে সব ভেঙে ফেলবেন এবং ঢাকা শহরকে একটি যানজট মুক্ত শহর হিসেবে তারা বসবাসযোগ্য করে তুলবেন। তো ইমতিয়াজ, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ইমতিয়াজ। দর্শক, রাজধানীর পান্থপথে কার পার্কিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে রাজু, সেখানে থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব। ইস্টার্ন ব্যাংকের লিমিটেডের এটিএম বুথের জালিয়াতির ঘটনায় লোপাট হওয়া টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে ব্যাংকটি। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে বক্তব্য রাখছেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিনের শেষে দেখা হতো বা দিনেরটা পরের দিনও দেখা হতো তাহলে হয়তো বের হয়ে আসতো আরো অল্প সময়ে আরো কম ক্ষতি হয়ে কম ক্ষতিপূরণ আজকে আমাদের ক্ষতি হতো আমাদের গেস্টদের, এমনকি ধরাও পড়তে পারতো হয়তো আরো দ্রুত। তো আগামীতে তাহলে ব্যাংকগুলোর জন্য ইনস্ট্রাকশন থাকবে যে 14 তারিখের যে আমাদের সার্কুলার, সেই সার্কুলারের প্রতিটা পয়েন্ট যেন তারা পরিপালন করে এবং বিশেষভাবে যারা এখনো SMS দেওয়ার ব্যবস্থা নাই টাকা উত্তোলনের সাথে সাথে তারা অনতিবিলম্বে সেটা করা দরকার, কারণ সেটাই কিন্তু আজকে আমাদের এই ক্ষতিটাকে কমিয়ে এনেছে। কাজে সেই মানে SMS দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। আজকে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে হবে 1 মাসের মধ্যে। অ্যাওয়ারনেস করতে হবে। এই কারণে হয়তো বা এটিএম বুথের সামনে একটা ছোট করে লিফলেট অথবা একটু পোস্টারের মতো দেওয়া যায় তাদের কি কি করণীয় আছে সেই কথাগুলা আমার মনে হয় যে এইটা খুবই দরকার, কারণ অ্যাওয়ারনেস
জিপিএস এর উপরে আর কিছু নাই। প্রত্যেকটা গ্রাহক যদি অ্যাওয়ার্ড থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে এটা দূর করতে পারবো। এছাড়া আরো অনেক পদ্ধতি থাকতে পারে, যেমন চিপ বেসড বলা হয়েছে, সেটা হচ্ছে। আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচও চিপ এনাবেল করার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই টেস্টিং শুরু হবে, কাজেই চিপ বেসড হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলছি যে আজকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রনিক্যালি হচ্ছে, আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং হবে, কাজে ওইসব ক্ষেত্রেও কিন্তু ঠিক এইভাবে হবে না, অ্যান্টি স্কিমিং ডিভাইস হবে না, কিন্তু অন্যভাবে আসতে পারে। কাজেই গ্রাহকদের অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। তার কি কি সিকিউরিটি মেজার নিতে হবে, তার যখন সে ইলেকট্রনিক্যালি টাকা লেনদেন করবে সেই কথাগুলো তাদেরকে জানাতে হবে। তো এইটার একটা ক্যাম্পেইন আমার মনে হয় আমাদের এখন থেকে চালানো দরকার। তাহলে আগামীতে আমরা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ, আমরা মনে করি যে আমরা আমাদের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করতে পারবো এবং ডিজিটাইজেশন হলেও আমরা এই ধরনের স্ক্যাম, এই ধরনের ফ্রড ফরজারি আমরা ঠেকাতে পারবো। তো সবাইকে আবার ধন্যবাদ জানাই, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকেও ধন্যবাদ জানাই, কারণ তারাও কিন্তু এই জিনিসটা ফোকাসে নিয়ে এসছে, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার চোখের সামনে নিয়ে এসেছে। আমরা সেন্ট্রাল ব্যাংক হিসেবে আমরাও সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি, কাজে তারাও যেন সজাগ থাকে, তাদেরকেও আমি এই বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথের জালিয়াতির ঘটনায় লোপাট হওয়া টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে ব্যাংকটি। আর এই বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে বক্তব্য রাখছিলেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। আমরা সরাসরি ছিলাম সেখানে। আমরা আবারও আলোচনায় ফিরছি ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান সরকারের কাছে। আমরা কথা বলছিলাম সৌরবিদ্যুতের উৎপাদন ও এর বিপণন যে ব্যবস্থা রয়েছে সেখানে। তো এর আগে আমরা আলোচনা করছিলাম যে বাসাবাড়িতে যে আলাদাভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তো সেটা আসলে ইন্ডিভিজুয়ালি তারা ব্যবহার করছেন। গ্রিড ভিত্তিক বিদ্যুতে সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি প্রচলন শুরু হয়েছে, সেটা আসলে এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে? এটা গত কয়েক বছরে খুবই জনপ্রিয় হচ্ছে, যে গ্রিড অন গ্রিড, বা যদি আমি গ্রিড কানেকশন বলতে পারি, যে গ্রিড কানেক্টেড সরাসরি মানে ন্যাশনাল গ্রিড বা আমার বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সাথে লেগে যাবে, এবং নেট মিটারিং হতে পারে অথবা ফিড ইন টেরিফ যদি থাকতো আমাদের দেশে, তাহলে মানুষ কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারতো। তো এটা ডেফিনেটলি একটা খুব সুদূর প্রসারী একটা সুফল মানুষ পাবে সামনে, যদি আমাদের ফিড ইন টেরিফ হয়ে যায়। আমাদের পাওয়ার মিনিস্ট্রি এটাতে খুবই অ্যাক্টিভলি কাজ করছে। আপনি জানেন যে স্ট্রেডা, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, ওনারা কাজ করছেন খুব অ্যাক্টিভলি যে কীভাবে মানুষকে আর উপকারটা দেওয়া যায়। কারণ এখন জানেন যে সোলারের মানে প্রোডাকশন কস্ট পার ইউনিট, যদি আমি বলি যে প্রতি ইউনিটে বিদ্যুৎ যে কস্ট হয়, সেটা ডিজেলের কস্টের চেয়ে কম। সো এই ক্ষেত্রে মানুষকে যদি, আমাদের অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, মানুষের অনেক জেনারেটর আছে যারা ডিজেল রান, হ্যাঁ। সো এই ক্ষেত্রে যদি আমরা সোলারকে প্রমোট করি আরও, এবং এটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং অনেক লং লাস্টিং, যে 25 ইয়ার্স আমরা ওয়ারেন্টি পাচ্ছি। আর যখন গ্রিড কানেক্টেড হয় সেটা রিলায়েবিলিটি অনেক বেড়ে যায় এবং এর মেনটেন্যান্স নেই বললেই চলে। সো এই ক্ষেত্রে সরকার খুব অ্যাক্টিভলি চাচ্ছে যে এটা জনপ্রিয় করতে, এবং আমরা যারা বিজনেস করছি এই লাইনে আমরাও কাজ করছি অ্যাক্টিভলি। এবং আপনারা হয়তো শুনবেন যে 2020 সালের মধ্যে বাংলাদেশ সরকারের একটা নীতিমালাই আছে যে 10% বিদ্যুৎ 2020 সালের মধ্যে আপনার সোলার এবং রিনিউয়েবল এনার্জি থেকে আসতে হবে। তো বাংলাদেশে যেহেতু উইন্ড পাওয়ার এবং জিও থার্মাল আর উইন্ড আর টাইডাল এনার্জি থেকে বেশি একটা আনার সুযোগ নেই, সেক্ষেত্রে সোলারের যেহেতু রেডিয়েশন আমাদের বাংলাদেশে ভালো এবং আলো বেশিক্ষণ থাকে বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের লাইন অফ ক্যান্সার আমাদের বাংলাদেশ দিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে সরকার চাচ্ছে যে সোলারের মানে পেরিফেরিটা বাড়াতে। তো সেক্ষেত্রে একটা ফিড ইন টেরিফ যদি আসে যে প্রতি ইউনিট বিদ্যুৎ তৈরি করতে মানুষ প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহার সাপোজ 20 সেন্টস অথবা 16 টাকা বা 20 টাকা পেল, তখন দেখা যাবে যে তার বাড়ির ছাদে সে স্বতঃপ্রণোদিতভাবেই একটা পাওয়ার প্ল্যান্ট করবে, যে আমি 20 কিলোওয়াটের একটা প্ল্যান করলাম, বাসার ছাদটা খালি না রেখে এর অর্ধেকটা ধরেন আপনি বাগান করলেন, আর অর্ধেকটা আপনি সোলারে কিছু করলেন, এবং পার মান্থ একটা ইনকামও হলো। তো এটা খুব জনপ্রিয় হবে ডেফিনেটলি আমরা বলা যায়, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে ধরো ইউএসএ, জার্মানি, নেদারল্যান্ড আর ডেনমার্ক, এসব দেশে পিভি কানেক্টেড খুবই জনপ্রিয় হয়েছে। এক্ষেত্রে সরকারের যেটা হয় যে লং টার্ম একটা বেনিফিট হয়, তাছাড়া সবাই তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছেড়ে রিনিউয়েবল এনার্জির দিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের একটা বিশাল ভবিষ্যৎ রয়েছে, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে যারা বিনিয়োগকারী আছেন ওনারা আরও একটু এগিয়ে আসবেন, এবং এই ব্যাপারটা পুরো মানে কনফার্ম যে এটাতে ডেফিনেটলি রেট অফ রিটার্ন ভালো।
লং টার্ম, বাট রেট অফ রিটার্ন অনেক ভালো। কিন্তু এখানে আরেকটা বিষয় থেকে যে আপনি বলছিলেন যে ডিজেল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট সেটার তুলনায় আসলে উৎপাদন খরচ অনেকটাই কম, কিন্তু এই যে প্ল্যান্ট স্থাপনের খরচটা, সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের খরচটা তো অনেক বেশি আমরা জানি, সেটা আসলে কিভাবে সম্ভব? ইনিশিয়ালি তো বেশি, হ্যাঁ ইনিশিয়ালি বেশি, এবং সেটা হলো যে আপনার মানে রেট অফ রিটার্ন কার ভালো সেটা দেখতে হবে আসলে, এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, এবং আমাদের জন্য কোনটা সহনশীল, কোনটা আমরা মানে গ্রহণ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বলছি না যে পুরো পাওয়ার প্ল্যান্টেই ট্রান্সফার হোক টু সোলার, বাট একটা পোর্শন যে 10% গভর্নমেন্টের টার্গেট আছে, এই 10% করতে গেলেও তো আগামী 2020 সালের মধ্যে যদি 20,000 মেগাওয়াট পাওয়ার মানে তৈরির একটা থাকে, সক্ষমতা থাকে, সেক্ষেত্রে 2,000 মেগাওয়াট আসলো সোলার থেকে। আর সবাই তো এগিয়ে আসছে, ফরেন ইনভেস্টার্সরা আছে, বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে একটা গ্রিন ফাইন্যান্স অলরেডি 1500 কোটি টাকার মতো একটা ফান্ড আছে ওদের, বিভিন্ন ব্যাংক এটাকে ডিসিমিনেট করার জন্য প্রস্তুত। মানে আমাদের মতো যারা কাজ করছেন বা যারা আর একটু বড় স্কেলে কাজ করছেন, তারা এগিয়ে আসলে ডেফিনেটলি এই সেক্টরটা ডেফিনেটলি আমাদের মতো উন্নয়নশীল দেশ যারা আসলে সব সেক্টরে আমরা চাচ্ছি উৎপাদন খরচটাকে কমিয়ে আনার জন্য, আমাদের জন্য কি এটা আসলে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী মনে হচ্ছে না? না না, উচ্চাকাঙ্ক্ষী না কোনোভাবেই না। কেন আপনি দেখবেন যে আমাদের সোলার পাওয়ার মানে যদি রিনিউয়েবল এনার্জির আউটপুট দেখেন, এটা ইথিওপিয়ার 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ। আপনি যদি চায়নার দেখেন 800 বা 900 ভাগের 1 ভাগ, ইউএস এর 500 ভাগের 1 ভাগ, জার্মানির 100 ভাগের 1 ভাগ। এখনো তো আমরা আরো কয়েক গুণ যেতে পারি। আর আমরা যেটা হলো যে আমাদের যেমন অন্যান্য দেশের, যেমন জার্মানির, ইউএস এর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অসংখ্য, ওরা কিন্তু রিনিউয়েবল এনার্জিতে না গেলেও পারতো, কিন্তু আমাদের তো যেতেই হবে কোনো না কোনোভাবে। আমাদের ন্যাচারাল রিসোর্সেস কিছুই মানে অলমোস্ট নাই, এবং আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো মূলত রান হয় ন্যাচারাল গ্যাস দিয়ে। এখনও মেজরিটি পাওয়ার প্ল্যান্ট আর রান বাই ন্যাচারাল গ্যাস। তো ন্যাচারাল গ্যাস যদি আমরা পাওয়ার প্ল্যান্টে দেই, পৃথিবীর কোনো দেশে ন্যাচারাল গ্যাস এতটা পাওয়ার প্ল্যান্টে দেয় না, মূলত অন্যান্য ফসিল ফুয়েল, কয়লা বা রিনিউয়েবল এনার্জি, হাইড্রো পাওয়ার এগুলো থেকে দেয়। তো আমাদের দেশের মানে সান পাওয়ারটা ভালো, এই ক্ষেত্রে সোলারের ডেফিনেটলি সোলারের ইনভেস্টমেন্ট বাড়ানো, সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই, যে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা প্ল্যানিংয়ের দিকে যাই, ডেফিনেটলি সোলারের এটা কোনো উচ্চাকাঙ্ক্ষা হবে না, ডেফিনেটলি মানে বাস্তবতা ভিত্তিকই হবে। আপনি জানেন যে জার্মানির এখনই রিনিউয়েবল এনার্জি থেকে তার টোটাল ডিমান্ডের 30% আসছে, এবং 2050-র মধ্যে ওরা 80% আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। জার্মানি এটা না করলেও পারতো, কিন্তু জার্মানি করছে, বিকজ আসলে এই পৃথিবীটা তো বাঁচতে হবে আমাদের একটা না একটা সময়, যে 2050 সালে আসলে কি হবে। সব ফসিল ফুয়েল তুলে যদি একে হলো পৃথিবী একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, সেকেন্ড থিং আর অল্টারনেটিভ তো চিন্তাটা করা উচিত। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেখানে চিন্তা করছে, আমাদের মতো চিন্তা আরো একটু বেশি করা উচিত। তো আমরা কথা বলছিলাম যে সৌর বিদ্যুৎ নিয়ে, আমরা রিনিউয়েবল এনার্জির আরো কিছু উৎস রয়েছে, যেমনটা আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, এখানে বাতাসকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সমুদ্রের ঢেউকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দিকে উন্নত বিশ্বে গবেষণা হচ্ছে, অনেক দেশ সেটা ব্যবস্থাও করছে। তো অন্য কোনো ক্ষেত্র রয়েছে কিনা যে এটা আসলে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আপনার কাছে? আমাদের এই ক্ষেত্রে আসলে খুব বড় কোনো সুযোগ নাই আমার মনে হয় সোলারের অল্টারনেটিভ, বাট কিছু আছে, উইন্ডে যেতে পারে। উইন্ডে কিছু তো আমাদের 2টা পাওয়ার প্ল্যান্ট আছে, যে একটা হলো মুহুরী ড্যামে, যেটা ফেনীতে আছে 0.9 মেগাওয়াট, আর একটা আছে 1 মেগাওয়াট কুতুবদিয়াতে। বাট উইন্ড নিয়ে এখনো মানে অনেক মানে ফিজিবিলিটি স্টাডি লেভেলে আছে। গতকালও স্ট্যাটার সাথে কথা হয়েছিল, স্ট্যাটার ছেলেদের সাথে, যে ওনারা এটা নিয়ে কাজ করছেন, বাট উইন্ডের মানে কতটুকু যাবে আসলে এটা আমরা এখনো শিওর না। আর টাইডাল ফোর্স নিয়ে অনেক আগে একবার কাজ হয়েছিল, 80-র দশকে বুয়েটের মাধ্যমে একটা স্টাডি হয়েছিল, ওইটাকে নিয়েও আসলে খুব বড় ধরনের কিছু করা সম্ভব না। আর ছোট ছোট স্কেলে হতে পারে, বাট মূলত কিন্তু মেজর পার্টটা আসলে সোলার দিয়েই হতে হবে আর কি, আপাতত যেটা বোঝা যাচ্ছে, যদি না কোনো বড় ধরনের অল্টারনেটিভ বাংলাদেশের জন্য আসে আর কি। বাট টাইডাল ফোর্স বা জিওথার্মাল এনার্জির ক্ষেত্রে বাংলাদেশের মানে কিঞ্চিত মনে হয় সামনে দেখা যেতে পারে আর কি হয়, বাট এটা এখনো স্টাডি লেভেলে আছে, এটা হয়তো বা মানে সামনে কিছু হতে পারে। তো বাংলাদেশের এনভায়রনমেন্ট কিংবা বাংলাদেশের যে ভূপ্রকৃতি, তাতে আসলে সৌর বিদ্যুৎটা অনেক বেশি উপযোগী বলে অনেক বেশি উপযোগী, এবং এটা যেটা হলো যে আমাদের মানে সোলার যেটা রেডিয়েশন বা ইরেডিয়েশন আমরা বলি, ওটা বেশ ভালো। তো এই ক্ষেত্রে অন্য যে কোনো টেকনোলজির চেয়ে এটা অনেক ভালো। আর হাইড্রো পাওয়ার আমরা যেতে পারছি না, বিকজ হাইড্রো পাওয়ারের মতো আমাদের বাংলাদেশের বেশিরভাগ ল্যান্ডই প্লেন ল্যান্ড, তো যার কারণে কোনো নদীর উপরেই ওইভাবে আমাদের যাওয়াটা খুব সহজ না এই মুহূর্তে। তবে আরেকটি বিষয় আমরা জানি যে ঢাকার মধ্যে যে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করি, কিংবা শহরগুলোতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, এর পাশাপাশি সৌর বিদ্যুৎ ব্যবহারের কোনো ব্যবস্থা শহরগুলোতে করা যায় কিনা?
শহরগুলোতে আসলে সোজাসুজি যেটা করা যায় যে কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে যে জি। একই সঙ্গে দুটো ব্যবস্থাই থাকবে, জি। যে সৌর বিদ্যুতের ব্যবহারটা যখন হবে তখন জাতীয় গ্রিডের বিদ্যুৎটা অফ থাকবে। জি, এই ধরনের আসলে ব্যবহারটাকে জনপ্রিয়তা করা যায় কিনা? এই ব্যবহারটা যদি আমি একটু বলি আপনাকে, যে অলমোস্ট দেখেন যে ঢাকাতে কিন্তু লোডশেডিং কমে গেছে। তো এখন যদি আমি বলি যে যখন লোডশেডিং থাকবে তখন আমি সোলার চালাবো, এর চেয়ে বড় অল্টারনেটিভটা হলো পিভি কানেকশন উইথ গ্রিড। আপনি সরাসরি গ্রিডে দিয়ে দেন, আপনার বাড়ির ছাদে যদি সোলার মানে এনার্জি মানে সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়ার মতো ক্ষমতা থাকে, সাপোজ অ্যাটলিস্ট 2 কিলোওয়াট একটা সিস্টেমই আপনি লাগান আপনার ছাদে, তবুও কিন্তু 2 কিলোওয়াট করে যদি 1 লক্ষ পরিবার লাগায়, এটা একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের ন্যাশনাল গ্রিডে যখন এটা আসবে, এর সুফলটা হয়তো ঢাকা শহরের মানুষদের এই মুহূর্তে দরকার নাই, কিন্তু গ্রামের মানুষ কিন্তু এর মানে আমাদের এখনো তো বললামই যে ইলেকট্রিসিটির মানে গ্রিড অত দূর পর্যন্ত যায়নি। সো ওই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট তখন বাড়াতে পারে, যেটা আমি ঢাকাতে থেকে করতে পারছি, যে আমার গ্রিড খুব কাছাকাছি, আমি আমার গ্রিডে বিদ্যুৎ আমি বিক্রি করলাম, মানে আমরা প্রতিটা ফ্যামিলি একটা পাওয়ার প্ল্যান্ট দিতে পারে, সোলার পাওয়ার প্ল্যান্ট, এবং সে এটা দিয়ে ইনকামও করলো, গভর্নমেন্টকে দিয়ে দিল, এবং অনেকে মিলে হয়তো মেগাওয়াট স্কেলে আমাদের বিদ্যুতের উৎপাদন হয়ে গেল, এবং এই বিদ্যুতের চিন্তা করে তখন এটা গ্রামে সরানো যেতে পারে আর কি, এই বিদ্যুৎটাকে। আরেকটি বিষয় যে আমরা জানি যে এখন শুধুমাত্র সৌর বিদ্যুতের, এর আগেও আমরা কথা বলছিলাম যে বহুমুখী ব্যবহার, আসলে ভারী যন্ত্রপাতি ব্যবহারের দিকেও এখন অনেকে সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন। গ্রামে যে পাওয়ার পাম্প ব্যবহার হচ্ছে সেটা আসলে সৌর বিদ্যুতের আওতায় আনা হচ্ছে অনেক জায়গায়, সেটা আসলে কতটুকু ব্যাপ্তি ছড়ানো সম্ভব? এটার বিশাল ব্যাপ্তি করা সম্ভব। সোলার ইরিগেশনের বিশাল ভবিষ্যৎ আছে বাংলাদেশে। আপনি জানেন অ্যারাউন্ড 15 লক্ষ সোলার মানে ওয়াটার পাম্প চলে হলো ডিজেল দিয়ে। হ্যাঁ, ডিজেল পুরোটাই ইম্পোর্টেড, এবং এর এনভায়রনমেন্টাল ইফেক্ট খারাপ, এবং ডিজেলের সাপ্লাই চেইন ইজ ভেরি টাফ। হ্যাঁ, একেবারে রিমোট এরিয়াতে যখন যায় তখন ডিজেলের দামটা কিন্তু ওই সরকার নির্ধারিত দামটা আর থাকে না, এটা অনেক বেড়ে যায়। এবং ডিজেল হওয়া মানেই যখন আপনি ডিজেল বা পেট্রোলে যাবেন তখন এর চুরি হয়, এর মধ্যে লিকেজ থাকে, এর সাপ্লাই চেইন সব কিছু বিবেচনা করলে এর কস্টিং অনেক বেশি। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট চাচ্ছে যেগুলো ডিজেল রান ওয়াটার পাম্প, এগুলোকে টু কনভার্ট টু সোলার ইরিগেশন পাম্পে, এবং এক্ষেত্রে ইটকল একটা সহায়তা করছে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই স্কিমটা খুব লুক্রেটিভ না, বাট আগাচ্ছে। আমরা চাচ্ছি যে এই জায়গায় কোনো লুক্রেটিভ স্কিম গভর্নমেন্ট নিয়ে আসবে, হয়তো অনেকেই এটাতে আসবে, কারণ এখন পর্যন্ত খুব মানে অ্যারাউন্ড 500 সোলার ওয়াটার পাম্পও হয় নাই। তো যদি আমি 15 লক্ষ বলি, 15 লক্ষ টু 500, এটা একটা বিশাল পোর্শন এখনো আনট্যাপড। সো এই জায়গাতে আমরা যেটা চাচ্ছি যে এই জায়গাতে একটু সরকার একটু নজর দিক, যে যাতে মানুষ এটা নেয়ার সুযোগ পায়। আরেকটা কথা বলছিলেন যে বর্তমানে প্রায় 50 লক্ষের অধিক পরিবারে এই সোলার ব্যবহার হচ্ছে, এবং বর্তমান চলতি বছরে 3 কোটি লোককে সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার একটি পরিকল্পনা রয়েছে। আপনার কাছে কি মনে হয় এই সময়ের মধ্যে এটা কি সম্ভব? না, এই বছর না, আসলে 2020 সালের মধ্যে যেটা গভর্নমেন্টের একটা পলিসি আছে, মানে নীতিমালাই করেছে, টার্গেট করেছে যে 10% বিদ্যুৎ আসবে হলো মানে রিনিউয়েবল বা সোলার দিয়ে, মূলত সোলার দিয়ে। ওইটা সম্ভব, এবং এই বছরে অনেকগুলো প্রস্তাব কিন্তু অলরেডি জমা হচ্ছে গভর্নমেন্টের পাওয়ার মিনিস্ট্রিতে, যে প্রত্যেকেই 5 মেগাওয়াট, 10 মেগাওয়াট, 100 মেগাওয়াট, 200 মেগাওয়াট করে পাওয়ার প্ল্যান্ট করতে চাচ্ছে। যেহেতু প্রস্তাবগুলো এখনো প্রিলিমিনারি স্টেজে, আর কিছু কিছু তো অলরেডি হচ্ছে, 7.7 থেকে 10 মেগাওয়াট করে কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট অলরেডি আগাচ্ছে। সো এই ক্ষেত্রে এটা টার্গেটটা অ্যাচিভেবল এবং হবে। আপনি আশা করছেন, আপনার সঙ্গে আমরা আশা করছি যে 2020 সালের মধ্যে বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবহারটা 10%-এ চলে আসবে। জনাব আতিকুল ইসলাম, আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান সরকারের সঙ্গে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সৌর বিদ্যুৎ ও এর ব্যবহার নিয়ে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাংলাবান্ধা স্থলবন্দরে আজ চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ইমিগ্রেশন ব্যবস্থা। এর মধ্য দিয়ে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে এই ইমিগ্রেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1997 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আনা নেয়ার মাধ্যমে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ট্রানজিট রুট চালু হয়। রুটটি ব্যবহারের জন্য ভারতের অভ্যন্তরের 36 কিলোমিটার সড়ক ব্যবহার করা হতো। 2011 সালে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলে ত্রিদেশীয় স্থলবন্দরে রূপান্তরিত হয় এই ট্রানজিট রুটটি। স্থলবন্দর চালুর পর থেকেই বন্দরটিতে ইমিগ্রেশন চালুর দাবি করে আসছিলেন এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ইমিগ্রেশন ব্যবস্থা চালুর সংবাদে জেলাবাসী খুশি। অনেক ভালো লাগতেছে, যে এত আনন্দ লাগতেছে, আমাদেরকে অনেক আনন্দ লাগছে।
পারতেছে। সমগ্র বাংলাদেশের একটি উন্নয়নের রূপকার হিসেবে বাংলা বান্ধা ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। এখানে চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা আমরা অনায়াসে বাংলা বান্ধা ইমিগ্রেশন দিয়ে ভারতে 10 মিনিটের মধ্যেই প্রবেশ করতে পারবো। বাংলাদেশের বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে বিশেষ ধরনের এক সুবিধা হিসেবে কাজ করবে। ইমিগ্রেশন চালু হলে এখান দিয়ে অনায়াসে ভারত, নেপাল, ভুটান বিভিন্ন দেশে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন সুযোগ ভোগ করা যাবে। বন্দরটিতে ইমিগ্রেশন চালু হয় একদিকে যেমন মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, অপরদিকে ভারত বাংলাদেশের যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করে পঞ্চগড় চেম্বার। তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু হওয়া, এই স্বপ্ন তাদের বাস্তবায়িত হতে চলেছে। দুপুর 2টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইমিগ্রেশন চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে তথা পঞ্চগড়ের উন্নয়ন প্রসার ঘটবে। ইমিগ্রেশন চালু হলে পঞ্চগড়ের আর্থসামাজিক উন্নয়নের প্রসার ঘটবে। ইমিগ্রেশন চালুর পর আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি আন্তঃদেশীয় যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। প্রতিষ্ঠার 53 বছরে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহীর বিসিক শিল্প এলাকায়। বহু শিল্প প্লটে গড়ে উঠেছে আবাসিক ভবন। শিল্প কারখানাগুলো পায়নি গ্যাসের সংযোগ, উন্নয়ন হয়নি রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থার। সন্ধ্যার পর শিল্প এলাকায় হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প উন্নয়নে সমন্বিত কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। তবে বিসিক কর্মকর্তারা বলছেন, শিল্প এলাকার উন্নয়নে নানামুখী সংস্কার কাজ শুরু করেছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুর হাসানের প্রতিবেদন। 1963 সালে রাজশাহী বিসিক প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিল্প এলাকার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা আর ময়লা আবর্জনায় ভরা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না থাকা, শিল্প প্লটে বসত বাড়ি গড়ে ওঠা, সড়কে আলোর স্বল্পতা সহ নানা সমস্যা। আর শিল্প পুলিশের নিয়মিত টহলের অভাবে নির্জন এলাকা হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। চুরি, ছিনতাই সন্ধ্যার পরেই দেখবেন যে কম বেশি আপনার চলে। আর এটা যদি লাইটিং হতো, আলোকসজ্জা হতো, তাহলে তার এরকম হতো না। ড্রেনগুলো ধরেন দায়িত্ব হচ্ছে বিসিকের পরিষ্কার করার জন্য, অথচ বিসিক দেখে না। অন্যদিকে শ্রমের সহজলভ্যতা থাকলেও ব্যবসায়ী সংশ্লিষ্টদের অভিযোগ, সংকট দূর করতে ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বিসিক। কেউ একটা ইন্ডাস্ট্রি ক্রয় করে, সে ক্রয় করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, সে জটিলতা আমাদের কেন্দ্রে থেকে আসতে দেখা যায় যে বছর খানিক লেগে যায়। জায়গা নিয়ে রেখে দিলাম, আমি ইন্ডাস্ট্রি করলাম না, আমি বাড়ি হিসাবে ব্যবহার করছি, তাহলে তো ইন্ডাস্ট্রি হলো না। এটা বিসিকের দেখার দায়িত্ব দেখার। তবে বিসিকের এই কর্মকর্তার দাবি, অবৈধ আবাসিকদের উচ্ছেদ সহ বিসিকের উন্নয়নে 1 কোটি টাকার কাজ শুরু করেছেন তারা। কয়েকটা রাস্তা এখনো টোটালি কাজই হয়নি, তো সেগুলো আমাদের যে বাজেট আসতেছে প্রতি বছরের বাজেট, সেই বাজেট অনুসারে আমরা কাজ করতেছি। বিসিকের 325টি প্লটের মধ্যে শিল্প প্রতিষ্ঠান সহ সচল রয়েছে 187টি কারখানা আর বন্ধ রয়েছে 13টি। বাকি 125টি প্লটে গোডাউন নির্মাণ, মালিকানা হস্তান্তর সহ রয়েছে নানা জটিলতা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 11,000 কেজি জাটকা মাছ জব্দ করেছে র্যাব। এ সময় আটক করা 6 মাছ ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড ও একজনকে 5,000 টাকা জরিমানা করেছে র্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকালে এই অভিযান চালায় র্যাব 2। র্যাব 2 এর উপপরিচালক দিদারুল আলম জানান, জাটকা নিধন বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। ইলিশ যদি পদ্মায় সম্প্রসারিত করা যায়, তবে জাতীয় উৎপাদনে 4 লক্ষাধিক ইলিশ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, র্যাবের পক্ষ থেকে জাটকা নিধন বন্ধ করতে কারওয়ান বাজার ছাড়াও যাত্রাবাড়ি ও অন্যান্য মাছের পাইকারি বাজারগুলোতে র্যাবের অভিযান চলছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিতে দারিদ্র্য নিরসন ও জলবায়ু পরিবর্তনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উপর আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। এ সময় লক্ষ্য অর্জনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এসডিজি অর্জনকে অর্থায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘের প্রতিনিধি লুসাই ফার্নান্দো কাস্ত্রো বলেন, লক্ষ্য পূরণে বৈদেশিক সহায়তার উপর নির্ভর না করে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সেমিনারে সরকারি বেসরকারি পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
I always give this example for you to know. এসডিজি অর্জনে সব দেশকে একসাথে কাজ করতে হবে, কারণ আমাদের লক্ষ্য এক, পৃথিবীকে রক্ষা করে দারিদ্র্যকে দূর করা। আর এই লক্ষ্য পূরণে প্রতিটি দেশকে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, কারণ কোন দেশের জন্য অভ্যন্তরীণ সম্পদের উৎসই দেশটির জন্য সবচেয়ে বড় দাতা হিসেবে কাজ করে। আমার মনে হয় এসডিজির 17টি লক্ষ্যের মধ্যে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করা ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তার বিষয়েও নজর দিতে হবে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অগ্রণী ব্যাংকের 931তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার 16 ইউনিয়নের পাতিলঝাপ বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ঢাকা সার্কেল 2-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ হরমুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মোবারক হোসেন ও জিএম খালিকুজ্জামান। অলিম্পিক এনার্জি প্লাস মালাই ক্রিম বিস্কুটের বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এর মাধ্যমে বিস্কুটের বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। 35 গ্রাম ওজনের মালাই ক্রিম যুক্ত বিস্কুটের প্যাকেটটি 10 টাকা মূল্যে বাজারজাত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার কাজী তহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিক্রয় কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছর ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর পরিকল্পনা পরিবর্তনের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বৈঠকে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি ও ধীরগতির প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ফেডের শীর্ষ কর্মকর্তারা। এতে মার্কিন অর্থনীতিও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা, যে কারণে খুব শিগগিরই সুদের হার বাড়ানো মার্কিন অর্থনীতিকে অনিশ্চয়তায় ফেলতে পারে বলেও ভাবা হচ্ছে। গেল ডিসেম্বরের সর্বশেষ 25 বেসিস পয়েন্টের ভিত্তিতে সুদের হার 0.25 থেকে বাড়িয়ে 0.5% নির্ধারণ করে ফেড। রাশিয়া সৌদি আরবের মতো বৃহত্তম জ্বালানি উত্তোলক দেশ তেলের উত্তোলন নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়ার পরেও কমল জ্বালানি তেলের দাম। বুধবার জ্বালানি তেলের দাম কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $32.33। দোহায় বৈঠকের পর এই দুই দেশ সহ কাতার ও ভেনিজুয়েলা তেলের উত্তোলন জানুয়ারির মতোই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর আবারও কমে জ্বালানি তেলের দাম। 2014 সালের জুলাই থেকে কমতে কমতে $100 থেকে সর্বনিম্ন $26 নামে নিত্যপণ্যের দাম। ইরাক জানিয়েছে অন্যান্য জ্বালানি উত্তোলক দেশগুলো উত্তোলন নিয়ন্ত্রণের চুক্তি কার্যকর করলে ইরাকও তা কার্যকর করবে। যুক্তরাষ্ট্রের লিজিং ফার্ম এয়ারোলিসের সাথে 20টি আন্তদেশীয় বিমান সরবরাহ চুক্তি করল জাপানি প্রতিষ্ঠান মিৎসুবিশি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মিৎসুবিশি এয়ারক্রাফট। আন্তদেশীয় বিমান সহ পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিমান সরবরাহের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে মিৎসুবিশি এয়ারক্রাফট। বর্তমানে এ বাজারে আধিপত্য কানাডার বোম্বার্ডিয়ার ইঙ্ক এবং ব্রাজিলের এমব্রয়ার SA। এ কারণে নড়ে চড়ে বসেছে প্রতিষ্ঠানটি। 20টি মিৎসুবিশি রিজিওনাল জেটের জন্য $98 কোটি চুক্তি স্বাক্ষর করেছে মিৎসুবিশি এয়ারক্রাফট। সিঙ্গাপুর এয়ার শোতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিরোমিচি মোরিমোটো জানিয়েছেন, মূলত যাত্রী আরও বাড়াতেই উন্নত মানের বিমান তৈরির এ উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। দর্শক, আমরা সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের যেমনটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রধান 3টি সূচক রয়েছে, ডিএসই এক্স, ডিএসই সরিয়াভিত্তিক সূচক এবং ডিএসই 30 ইন্ডেক্স, 3টি ইন্ডেক্সে এখন পর্যন্ত আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করছি। প্রথমে যদি আমি ডিএসই এক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থা দেখি, তাহলে এটি এখন পর্যন্ত 2.20 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 4583 পয়েন্টে। আর ডিএসই যে সরিয়াভিত্তিক সূচক রয়েছে সেখানে ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি আমরা 2.50 পয়েন্ট যোগ হয়ে এটি অবস্থান করছে 1123 পয়েন্ট। ডিএসই 30 ইন্ডেক্স এটিও অন্য দুটি সূচকের মতোই ঊর্ধ্বমুখী, এটি 2.35 পয়েন্ট যুক্ত হয়েছে এবং অবস্থান করছে 1761 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত টাকার অঙ্গের লেনদেনের অবস্থা দেখি, তাহলে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 118 কোটি টাকার শেয়ার এবং দর বাড়ার তালিকায় যে লেনদেন পরিস্থিতি রয়েছে তাতে 101টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং
এখন পর্যন্ত কমেছে 119টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের দর। আমরা যদি টপ 20 যে শেয়ারের তালিকা রয়েছে সেখান থেকে যদি কিছুটা দেখার চেষ্টা করি তাহলে যে পরিস্থিতি রয়েছে সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি তাতে এখন পর্যন্ত যে 3টি সূচকের অবস্থানে যদি আবার আমি একটু বলে দেই তাহলে যেটি অবস্থান করছে এটি 2.20 পয়েন্টে এখন পর্যন্ত অবস্থান করছে এবং ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থান রয়েছে। ডিএসসি সরিভিত্তিক যে সূচক সেটিও আসলে ওই একই প্রবণতায় রয়েছে এবং ডিএসসি 30 ইন্ডেক্স সেটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং সকাল থেকে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সকালে 10টা 30-এ লেনদেন শুরু হওয়ার পর থেকে কিছুটা নিম্নমুখী প্রবণতা থাকলেও আসলে 11টার পর থেকে কিন্তু 3টি লেনদেন পরিস্থিতি বাড়ছে। অর্থাৎ আমরা যদি এখন পর্যন্ত লেনদেন দেখি তাহলে কিছুটা বাড়তি অবস্থান থেকে কিন্তু আবার 11টা 30-এর পর থেকে লেনদেন পরিস্থিতি কিন্তু আসলে কিছুটা কমতির দিকে চলে এসেছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এরকমই। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া, ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ, লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে বিনিয়োগও, জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। বাংলাবান্ধা স্থলবন্দরে আজ চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ইমিগ্রেশন ব্যবস্থা, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, সময় ও অর্থ সাশ্রয় হবে দুদেশের যাত্রীদের। রাজধানীর কারওয়ান বাজারে 11,000 কেজি জাটকা জব্দ, 6 মাছ ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড ও একজনকে 5,000 টাকা জরিমানা। এবং প্রতিষ্ঠার 53 বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহী বিসিকে, সন্ধ্যার পর হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল, শিল্প উন্নয়নে নেই সমন্বিত উদ্যোগ, অভিযোগ ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।